জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। কারণ 5 আগস্ট গভীর রাতে ফার্মগেটে হঠাৎ করে হুন্ডা যুগে এসে একটা ককটেল মাইরা নাই হয়ে গেছে নেতা কর্মীরা, মানে ছাত্রলীগ আওয়ামী লীগ। এদিকে আজ জুলাই ঘোষণাপত্র নিয়ে গভীর রাতে তোলপাড় হয়ে দেশ। অনেকে এই ঘোষণায় রেগে গিয়ে রাজপথে নেমেছে। ডক্টর ইউনূসের উপর সরাসরি প্রভাব পড়ছে। 64 জেলা তোলপাড় হয়েছে। কি হবে এইবার দেশে? প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র, বিশ্বের যে কোনো গণঅভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাদের ঘোষণাপত্র খুবই প্রিসাইজ হয়, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে। তা আমরা দেখবো, আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করবো। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করে, আমরা বলছি না যে এটা এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে, কাউকে দরকার নাই। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো। গভর্নমেন্ট লেভেল মানে কি, সেনাবাহিনী ক্ষমতা দখল করবে, এটা তো আমি বলবো যে জনগণ তো এটা চাচ্ছে। এটা যদি 8 তারিখে বা 5 তারিখে সেনাবাহিনী দখল করতো, জনগণ কি খুব একটা অখুশি হতো? এখন যদি এই প্রেক্ষাপটে গ্রহণ করে, আপনি দেখবেন যে কালকে মিছিল হইতেছে তার পক্ষে। জুলাই উদযাপন অনুষ্ঠানে হঠাৎ করে বেলুন দুর্ঘটনা। আসলে ওই বেলুনগুলো কি ছিল? ওইগুলো ছিল হেলিকপ্টার। তো হেলিকপ্টার বেলুন কেন বানানো দরকার হলো? আজকের এই প্রোগ্রামে কেউ একজন উদ্যোক্তা তিনি উদ্যোগ নিয়েছিলেন যে শেখ হাসিনা হেলিকপ্টারে করে যে পালাইছেন, এটার একটা প্রতীকী দৃশ্য তারা আকাশে দেখাবে। বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে টালবাহানা কঠিনভাবে ধরা খেয়েছেন ডক্টর ইউনূস। জুলাই ঘোষণাপত্র পাঠ করলেও মনের মতো হয়নি শিক্ষার্থীদের। আবারও মাঠে নামার হুঁশিয়ারি, কঠিনভাবে বিপদে পড়লেন ডক্টর ইউনূস। হ্যাঁ, কঠিন বিপদে পড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে যে জুলাই ঘোষণাপত্রটি ঘোষণা করা হয়েছে, এইটার বিরুদ্ধে অনেকেই এখন প্রতিবাদ করতেছে। অনেকের এই ঘোষণাপত্রটি পছন্দ হয় নাই, তাই রাজপথে নেমে গিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দেশের মধ্যে যে কোনো ঘটনা নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে যায়। এবং আজকে 5 আগস্ট শেখ হাসিনা পতনের দিন ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র করেন। এবং এই ঘোষণাপত্রটি নিয়ে অনেকে একটা সংশয় প্রকাশ করতেছেন। অনেকের নাম এখানে উল্লেখ করা হয় নাই, কেন এইসব হয়েছে এবং ডক্টর ইউনূস এই ঘোষণাপত্রটি দিয়ে কি বুঝাতে চেয়েছেন। এবং দেশের মধ্যে যে এই রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়েছে, রাতের মধ্যে অনেক ঘটনা ঘটে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আজকে 5 আগস্ট সারাদিন কি হয়েছে মানিক মিয়া এভিনিউতে এবং ডক্টর ইউনূস ঘোষণা দেওয়ার পর থেকে কি কি হচ্ছে, আপনারা সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ধারাবাহিকলি এই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আসুন, আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে সবকিছু দেখতে পারবেন এই জুলাই ঘোষণাপত্রের বিষয়ে। আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। কারণ এই ঘোষণাপত্রে সংবিধানের প্রিএম্বলে এটা স্থান দেওয়া দরকার ছিল এবং এটা 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, ধারণা করেছিলাম। কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই। শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশিকা নাই। যারা শহীদ হয়েছে এবং কি যারা যুদ্ধে অংশগ্রহণ করছে, তাদেরকে জাতির পক্ষ থেকে দাবি ছিল যে তাদেরকে বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য মুক্তিযুদ্ধে যেরকম হয়েছে, তাদেরকে ভাতার ঘোষণা ছিল, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলা ছিল। এই কিছুই এখানে স্পষ্টভাবে উল্লেখ হয় না। সেই জন্য আমরা হতাশ। আর আমরা আমাদের নির্বাহী মিটিং এর পরে আমরা বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেব। সারা দিন জুড়ে গুঞ্জন ছিল বা দীর্ঘদিন যাবত আলোচনায় ছিল জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র কি আছে এতে। তো আজকে এনসিপির ঊর্ধ্বতন 5 জন নেতার কেউই উপস্থিত ছিলেন না। নাহিদ ইসলাম ছিলেন, সাথে আরো কয়েকজন ছিলেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এই জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। আসুন দেখি কি পাঠ করেছেন, কি আছে এই জুলাইয়ের ঘোষণাপত্রে। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় খুবই সাহিত্যিক লেখা লেখছে, এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ 23 বছর পাকিস্তানের স্বৈর শাসকদের বঞ্চনা শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। নাম্বার 2, যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডের স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। নাম্বার 3,
যেহেতু স্বাধীন বাংলাদেশের 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। নাম্বার 4, যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে মত প্রকাশ বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় 1975 সালের 7 নভেম্বর দেশে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংগঠিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মত প্রকাশ, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃ প্রবর্তনের পথ সুগম হয়। মানে 75-এর 15 আগস্টের ইস্যুটা এখানে নিয়ে আসছে। যেহেতু 80-র দশকের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছর ছাত্র জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালের গণঅভ্যুত্থান সংগঠিত হয় এবং 1991 সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। 6, যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় 1/11 ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য আপনার ফ্যাসিবাদের পথ সুগম করা হয়। 7, যেহেতু দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সাংবিধানিক অবৈধ এবং অগণতান্ত্রিক পরিবর্তন হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। আমি এইভাবে পড়তে গেলে মোটামুটি 2 দিন লেগে যাবে। এখানে বিশাল লম্বা চূড়া 28টা প্যারা তৈরি করা হয়েছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কি, বাংলাদেশে আমি 24 নম্বরে যদি একটু দেখি, বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা, আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যবিহীন, মূল্যবোধ সম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার অভিপ্রায় বা ইচ্ছা প্রকাশ করেছে। আর এখানে গুরুত্বপূর্ণ যদি আমি দেখি 27 নম্বর, বাংলাদেশের জনগণ এই ইচ্ছা ব্যক্ত করেছে যে ছাত্র গণঅভ্যুত্থান 2024-এর উপযুক্ত রাষ্ট্রীয় সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে। এই জায়গাটাতে একটু প্যাচ আছে, বিএনপির এখানে একটা বড় অবস্থান ক্রিয়েট করতে পারছে, বোঝা গেছে। 5 আগস্ট 2024 সাল গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো। আর যদি আমি দেখি এখানে আপনার 23 নম্বর, যে এখানে 24 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক গুম, খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহ দ্রুত উপযুক্ত বিচারের আওতায় আনার জন্য অভিপ্রায় গ্রহণ করা হয়েছে। সংস্কারের ইস্যু আছে এখানে, বৈষম্যবিহীন রাষ্ট্র। আমি যদি দেখি, আপনারা জানেন যে কোনো ঘোষণাপত্র, বিশ্বের যে কোনো গণ অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, তাদের ঘোষণাপত্রটা খুবই প্রিসাইজ হয়, প্রত্যেকটা শব্দের ভিন্ন ভিন্ন সিগনিফিকেন্স থাকে। তা আমরা দেখবো, আমরা একদম দাগিয়ে দাগিয়ে পড়ে বোঝবার চেষ্টা করবো। আমরা প্রত্যাশা করছি, সরকার আমাদেরকে বারবার আশ্বস্ত করেছে যে সকল মানুষের প্রতিনিধিত্ব করতে পারে এমন একটা ঘোষণাপত্র হবে। আমরাও বলছি না যে এটা এই মানুষকে বেশি স্বীকৃতি দিতে হবে, কাউকে দরকার নাই। যে নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা, ওই আকাঙ্ক্ষার বীজটা থাকলেই হলো, এটাই আমরা চাই। আমরা যেহেতু এখন পর্যন্ত টেক্সটটা দেখি নাই, সুতরাং এই মুহূর্তে তো রিয়াকশন দেওয়া কঠিন, বাট আমরা যেটা বুঝতে পারছি সেটা হলো এই আজকে যদি ঘোষণাপত্র যেটা সাংবিধানিক স্বীকৃতি সহ হয় এবং সেই ঘোষণাপত্রটা যদি বাংলাদেশের 18 কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্ব করতে পারে, তাদের কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়, তাহলে এটা হবে আগামী 100-200 বছরের বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন। কারণ এই ঘোষণাপত্রের উপরে দাঁড়িয়েই আমাদের জুলাই সনদ হবে এবং সেই জুলাই সনদের নিরিখে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা জার্নি শুরু হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যেটা বলেছি, এটা কোনোভাবেই কলকাতার শান্তিনিকেতনের তৎসমবহুল এই যে জনগণের কোনো ধরনের সংযোগ ছাড়া যেই ভাষা, সেই সংযোগহীন ভাষায় করা যাবে না। এটা আম জনতার 18 কোটি বাঙালির মানুষের, বাংলাদেশিদের ভাষায় করতে হবে, সহজবোধ্য করতে হবে। যেই রিক্সা শ্রমিক, যেই ভ্যান চালক, যেই সবজিওয়ালা এই রক্তের মধ্যে জীবন দিয়েছে,
তারাও যেন এই ঘোষণাপত্র পড়ে বুঝতে পারে, যেন এই ঘোষণাপত্র পড়বার জন্য আবার নতুন করে এখন যেরকম বাংলাদেশের সংবিধান পড়বার জন্য যারা বিসিএস কোচিং করে তারা সংবিধানের জন্য আবার অনেক ক্লাস করতে হয় শুধু তার ভাষা বোঝবার জন্য, তো আবার তার টিকা টিপ্পণী। আর আমেরিকার কনস্টিটিউশন হলো এটা ট্যাক্সি ড্রাইভাররা পড়েও বোঝে, এর মানে তো এই না যে আমেরিকার চেয়ে আমরা কনস্টিটিউশনালি অনেক পাওয়ারফুল রাষ্ট্র, তা তো না। তা আমরা এই জন্য বলেছি এই ঘোষণাপত্রকে যেহেতু সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, এটা 18 কোটি বাংলাদেশের আপামর জনসাধারণের যে জনতার জবান সেই ভাষাতেই হতে হবে, এবং এখানে কোনো ডান ঘরানা বাম ঘরানা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একক কোনো স্বীকৃতির দরকার নাই। এখানের প্রধান সৈনিক আমাদের প্রায় 2000 শহীদ, আমাদের অগণিত আহত এবং সকল বাংলাদেশের মানুষ, একটা ইনসাফের ঘোষণাপত্র করতে হবে। সুতরাং এটা যেন কোনো ব্যক্তি কোনো দলের প্রতিনিধিত্ব না করে, সমগ্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। যদি এমন হয় এই ঘোষণাপত্র আমরা বুকে জড়াই ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখব। আর যদি দেখি সেটা 71-এর কোনো বাকশালী মুজিববাদী সংবিধানের মতোই আর একটা কিছু হয়েছে, তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ। মাননীয় প্রধান উপদেষ্টা মানিক মিয়া এভিনিউতে সব রাজনৈতিক দলকে পাশে বসিয়ে পাশে দাঁড় করিয়ে বহুল প্রত্যাশিত জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করলেও সংবিধানের চতুর্থ তফসিলে অংশ সন্নিবেশিত করা হবে বলা হলেও এই ঘোষণার পর মুহূর্তের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে তোলপাড় সৃষ্টি হয়েছে। জামাত ইসলামী কয়েক সেকেন্ডের মধ্যে জামাত ইসলামী বলে দিয়েছে জামাত ইসলামী এই ঘোষণাপত্রে হতাশ, পুরো জাতি হতাশ। এর অর্থ কি? এই ঘোষণাপত্র চলবে না। আর কি মনে করেন জামাত হতাশ বলবে শুধু জামাত হতাশ হয়ে থাকবে? না, এর মানে এটার উপর সাইন করার বিষয় থাকবে, কিন্তু জামাত সাইন করবে না, এবং জামাতের সাথে অধিকাংশ রাজনৈতিক দল এটা সাইন করবে না। এর মানে বাংলাদেশের রাজনীতি ভিন্ন দিকে যাচ্ছে। এই জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে রাজনীতির যে প্রশমিত হওয়ার কথা ছিল, রাজনীতির যে একটা সুন্দর সূচনার কথা ছিল, হ্যাঁ একটা নতুন অধ্যায় গিয়েছে। কিছু ভালো দিকে আমরা প্রথম আলোচনায় বলেছি যে এই জুলাই ঘোষণাপত্রে কিছু পজিটিভ দিক আছে ডেফিনেটলি, যেমন সংবিধানে ঘোষণা করা হবে যেটা বিএনপি রাজি ছিল না, বিএনপি সেটা মানছে, এটা একটা দিক। কিন্তু নানান আর্টিকেল বা যে দফাগুলো আছে অনেক পয়েন্ট একত্র করে, এটা জামাত বলছে যে তারা নির্বাহী পরিষদের মিটিং করে ডিটেইলস সিদ্ধান্ত নেবে, কিন্তু ডাক্তার তাহের তো আন্দাজে বলেননি কি ঘোষণা দিলে কি প্রতিক্রিয়া জানাবে, কি হলে মানবো কি হলে মানবো না, এটা জামাত অনেক আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে, তাদের নির্বাহী পরিষদে আগে আলোচনা হয়েছে। কারণ এই ঘোষণাপত্রে কি থাকবে কি থাকবে না এগুলো নিয়ে জামাতের সাথে গোপন আলোচনা সরকার আগেই করেছে। অতএব অনেক আপত্তির জায়গা জামাত আগেই দিয়েছিল, কিন্তু সেগুলো সংশোধন করা হয়নি, যে কারণে জামাত বলছে যে জামাত হতাশ, পুরো জাতি হতাশ, এর মানে এটা চলবে না। তো দর্শক, এই জুলাই ঘোষণাপত্র আসলে রাজনীতিতে ইতিবাচক ইম্প্যাক্ট তৈরি করতে পারছে না, জামাত ইসলামের প্রতিক্রিয়া এটা প্রমাণিত হলো। অন দি আদার হ্যান্ড আমরা দেখলাম যে বাংলাদেশে জুলাই ঘোষণাপত্র হয় মানিক মিয়া এভিনিউতে, আর হাসনাত শারজিস তাসনিম যারা নাসিরউদ্দিন পাটোয়ারিরা কক্সবাজারে ঘুরতে যান বা গোপন মিটিং করতে যান। বোঝা যায় এই জুলাই ঘোষণাপত্র ওদের আগ্রহ নেই, রাজনীতি তাহলে ভিন্ন দিকে যাচ্ছে। এখানে মূল পয়েন্ট যেটা মনে করি আমরা এর আগের আলোচনায় যেটা বলেছি, জুলাই ঘোষণাপত্র সংবিধানে অর্ডিন্যান্স হোক আর গণভোটের মাধ্যমে হোক, এটা সংবিধানে ঢুকিয়ে যেতে হবে ডক্টর ইউনূসকে, পরবর্তী পার্লামেন্টের মূলা ঝুলালে কাজ হবে না। কিন্তু কি বলা হয়েছে, পরবর্তী নির্বাচিত সরকার এটা সংবিধানে যোগ করবে না, এগুলো তো আমরা বিশ্বাস করি না, এগুলো তো মূলা। অতএব এই ঘোষণাপত্র রাজনীতিতে পজিটিভ কিছু দিতে পারছে না, এই ঘোষণাপত্র মানা হবে না। তাহলে ডক্টর ইউনূসের একটা ফেইলিউর, ওই যে 111-এর কথা বলেছি, বুঝতে পারছেন? এখন ডক্টর ইউনূসের ঘোষণাপত্র যদি না মানে পলিটিক্যাল পার্টিগুলো, দুই একটা পার্টি মানলে তো হবে না, জামাত এনসিপি চরমনাই সহ ইসলামী দলগুলো যদি না মানে, বা আর অনেক দল যদি না মানে, কারোই মানার কথা না, বিএনপির লেসপেন্সার এবং বিএনপি বাদে কারোই মানার কথা না, তাহলে প্রফেসর ইউনূস আগে অভিমানে চলে যেতে পারেন, আর তিনি চলে গেলেই তখন নানা হিসাব নিয়ে শুরু হয়ে যাবে। এর মানে রাজনীতি জটিল হয়ে উঠল। এখানে জামাত ইসলামী হিরো হলো কেন? এই ঘোষণাপত্রের বিরুদ্ধে সর্বপ্রথম জামাত ইসলামী দাঁড়িয়েছে। যে ঘোষণাপত্রে হতাশ, এই ঘোষণাপত্র যে কাঙ্ক্ষিত নয়, এটা সর্বপ্রথম জামাত ইসলামী বলেছে। অতএব এই পরবর্তী পার্লামেন্টের মূলার বিরুদ্ধে 5 আগস্ট যখন অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন, যে দিনটি এনসিপি নেতাদের কাছে, সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেই দিন সকালেই এনসিপির শীর্ষ নেতারা খুবই গোপনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে। কেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির শীর্ষ নেতারা পিটার হাসের সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে গোপন বৈঠকটি করলেন? এর মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন নিঃসন্দেহে মানুষের মধ্যে উঠতে পারে। সেই বৈঠকে কারা ছিলেন? এনসিপি নেতাদের মধ্যে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারা। যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের জন্য খুবই তড়িঘড়ি করে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই নেতারা কক্সবাজার পৌঁছান। সেখানে একটি বৈঠকে পিটার্সের সঙ্গে বৈঠক করেন এবং নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না।
এবং অভ্যুত্থানের যে বর্ষপূর্তি দিনটি 5 আগস্ট, যে দিনটি বর্ণাঢ্য আয়োজনে, বর্ণিল আয়োজনে, নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে, যেই দিনটি এই কথিত বিপ্লবী বা অভ্যুত্থানকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন, সেই দিনই পিটার হাসের সঙ্গে তড়িঘড়ি করে এই গোপন বৈঠক কেন? খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে। এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি, এই প্রশ্নগুলো তুলতে পারি, তাহলে কি ঘটতে যাচ্ছে, কি হতে চলেছে, নতুন কোনো দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কি না। এবং নিশ্চয় আপনারা এও জানেন যে অভ্যুত্থানের বর্ষপূর্তির একদিন আগে 4 আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে এখানে, বিশেষ করে আজকে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে অনেক কথা হচ্ছে। অনেকে যে এটার বিপক্ষে কথা বলে বা অনেকে এটার পক্ষে কথা বলে। অন্যদিকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আজ 5 আগস্ট কি হয়েছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। এই বক্তব্যগুলো, মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এই বক্তব্যগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।